প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, এবিসিডি কলেজ, চৌগাছা, যশোর। আমরা আজ বাংলা প্রথম পত্রের গতদিন যে পড়াটি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম তার বাকি অংশ আজ আলোচনা করব। আমরা গত পাঠে পড়ছিলাম রবীন্দ্রনাথের ঐক্যতান কবিতাটি, তার বাকি অংশ। পাঠ্য বইটা মূল কবিতাটির আর একবার একটু স্মরণ করি। মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় তার নিজের আত্মসমালোচনা করেছেন। তার জীবন সামনে এসে তিনি হিসাব মিলাচ্ছেন তিনি এই পৃথিবীর মানুষকে কতটা ভালোবাসতে পেরেছেন। তিনি সাধারণ মানুষকে নিয়ে কতটা তার কাব্য বা সৃষ্টিকর্ম সৃষ্টি করতে পেরেছেন। সেখানে তিনি আক্ষেপ করেছেন যে আমি হয়তো সর্বস্তরের মানুষের কথা আমার কবিতায় আনতে পারিনি। এই দুঃখ, এই আক্ষেপই আজকের এই কবিতার মূল সুর। আমরা যে বাকি অংশটুকু পড়তে পারিনি গতদিন, তার বাকি অংশটুকু আজ পড়ে একটু আলোচনা করি। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে আছে যে পর্যন্ত গতদিন পড়াইছিলাম তার পরের থেকে। জীবনে জীবন যোগ না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পরশরা। জীবনে জীবন অর্থাৎ একেবারে প্রান্তিক মানুষকে যদি তার সাহিত্যে স্থান দেওয়া না যায়, তাহলে সে সাহিত্য গানের পরশরা, মানে সেখানে কোনো মূল্য থাকে না। জীবনের সঙ্গে জীবনের সংযোগ ঘটাতে না পারলে শিল্পের সৃষ্টি, শিল্পীর যে সৃষ্ট কর্ম তা কৃত্রিম পণ্যে পরিণত হয়। অর্থাৎ প্রান্তিক মানুষকে শিল্প সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান দিলেই শিল্প তার সঠিক মূল্যায়ন, সঠিক পূর্ণতা পায়। কবি এই কথাই এই লাইনের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। তাই আমি মেনে নিই সেই নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কবি সহজেই নিজের ব্যর্থতাকে মেনে নিয়েছেন নিজের অন্তরে। বলছেন আমার কবিতা হয়তো বিচিত্র পথে গিয়েছে, কিন্তু তা সর্বত্রগামী হয়নি। অর্থাৎ পরবর্তী লাইনেই বলছে, কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আসি। আবার বলি শোনো, কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আসে। কবি তার কাব্য, তার সৃষ্টিকর্মে যে মানুষকে আনতে পারেনি, কৃষাণ, শ্রমিক, জেলে, তাদের যা আনতে পারেননি, তাই কবি আকাঙ্ক্ষা করছেন, তার বড় আশা যে হয়তো এমন কবি একদিন আসবেন যে এই কিষাণের জীবনের কথা, শ্রমিকের জীবনের কথা তার কবিতায় তুলে ধরবেন। সেই কবির লাগেই কবি যেন অপেক্ষা করছে, কান পেতে আসেন। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি। কবি আবারও আহ্বান জানাচ্ছেন সেই অখ্যাতজন। অখ্যাত বলতে তিনি এমন কবিকে বুঝাইছেন যে কবি এখনো পরিচিত নয়, এবং সে কবি তাদের কথাই বলবে যারা অখ্যাতজন, যারা প্রান্তিক মানুষ, যাদের কেউ চেনে না, তাদের কথা সাহিত্যে আনতে হবে। তাহলেই
এই যে সাহিত্যের ভুবন এখন মরুভূমিতে পরিণত হয়েছে, সেটাই রসে পরিপূর্ণ হয়ে যাবে। প্রাণহীন যে সাহিত্য, সেটা একদিন রসে পরিপূর্ণ করে দেবে যে কবি। সেই কবির আহ্বান জানিয়েছে, উদাত্ত আহ্বান জানিয়েছে, তারা যেন যে যে মানুষগুলো, শ্রমিকগুলো নির্বাক, তাদের মনের মর্মের বেদনা বলতে পারে না, এই অনাগত কবি যেন তাদের মর্মের বেদনাটা তুলে এই সাহিত্যে স্থান দিতে পারেন। তাহলেই সাহিত্য আর নিরানন্দ থাকবে না, মরুভূমি হবে না, গানহীন থাকবে না, সেখানে একটা প্রাণের স্পন্দন আসবে। অন্তরে যে উৎস তার কাছে আপনারই, তাই তুমি দাও তো উঠবাড়ি। বলছে তোমার অন্তরে যত কথা আছে, যত জ্ঞান আছে, তা তুমি উপরে ছড়িয়ে দাও। অর্থাৎ এই কৃষক, শ্রমিক, মজুর, জেলে, তাঁতি, যাদের হাতের স্পর্শে এ পৃথিবী ফুলে ফলে সাজানো হয়েছে, তাদের কথা তুমি কবিতায়, কাব্যে, সাহিত্যের সর্ব অঙ্গে ছড়িয়ে দাও। উদ্বারী মানে ছড়িয়ে দাও, উপর দিকে ছড়িয়ে দেওয়ার কথা এখানে বোঝানো হয়েছে, উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দেওয়ার কথা বলেছে। আসলে এখানে মূল কথা হচ্ছে অন্তরে যে সাহিত্যের কথা রয়েছে, রস রয়েছে, সেইটাই ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন কবি। সাহিত্যের ঐক্যতান সভায় একতারা যাহাদের, তারাও সমান যেন পায়, সম্মান পায়। মুখ যারা দুঃখে সুখে নতশির, স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা, তাদের বাণী যেন শুনি। কবিতার লাইনগুলি আর একবার পড়ি, তাহলে আর একটু সুন্দর লাগবে। সাহিত্যের ঐক্যতান সবাই একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। এখানে বলতে চেয়েছেন যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, একতারা বলতে যে কবি বড় বড় বাদ্যযন্ত্রে আর একতারা, তার মানে প্রান্তিক মানুষকে বোঝানো হয়েছে, তারাও যেন এই আসনে আসন নিতে পারেন, তারাও যেন সম্মান পায়। যারা কথা বলতে পারে না, যাদের সুখ দুঃখ প্রকাশ করার ভাষা নেই, তারা যেন এই সাহিত্যের আসরে একটা বড় স্থান পায়। এটাই কবির বড় ইচ্ছা। জেলে, তাঁতি প্রভৃতি শ্রমজীবী মানুষ সাহিত্যের বিশ্বসভায় উপেক্ষার কারণে স্থান লাভে বঞ্চিত হওয়ায় সাহিত্যের ভুবন আনন্দহীন, ঊষর মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমির সেই ঊষরতাকে রসে পূর্ণ করে দেওয়ার জন্য ভবিষ্যতের কবির প্রতি রবীন্দ্রনাথ একান্ত উদাত্ত আহ্বান করেছেন, যেন এই সাহিত্যের আসরে যারা মুখ মানে বোবা, যাদের দুঃখ সুখের কথা বলার কেউ নেই, তারা যেন স্থান পায়। আজকের কবিতাটির মূল সুর এটাই। আমরা গতদিন যে আলোচনা করেছিলাম, তার মাঝে এই কথাটুকু, এই অংশটুকু বাকি ছিল। আজ আলোচনার শেষে আমরা কিছু প্রশ্ন একটু আলোচনা করি, আমরা কতটুকু বুঝতে পারলাম, কতটুকু উত্তর দিতে পারি প্রশ্নের, সেই আলোকে একটু দেখা যাক। আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, আমি আগেও বলেছি, বারবারই বলি, যে কবিতাটি বারবার পড়লে তার ভিতরে যত রকমের অব্যক্ত কথা, অজানা কথা নিজের থেকেই বেরিয়ে আসবে। তার কঠিন শব্দগুলোও একসময় নিজের ভিতরে গেঁথে যাবে, এবং এর মূল ভাবটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলেই কবিতার কিংবা যে কোনো ছোট গল্প হোক, প্রবন্ধ হোক, যাই হোক না কেন, তার সম্বন্ধে আমরা ভালো অ্যান্সার করতে পারব। আর যদি কবিতাটি শুধুমাত্র পড়ে গেলাম, পড়ার মানেই শুধু চোখ দিয়ে দেখা নয়, মন দিয়ে পড়তে হয়। মন দিয়ে পড়লে কবিতার প্রতিটা লাইন, প্রতিটা শব্দ, অর্থ জানতে পারলে, যদি জানা যায়, যে কোনো প্রশ্নের উত্তর সহজ হয়ে যায়।
এখানে একটু বিষয় আমি লক্ষ্য করেছি, অনেক সময় শুধু কবিতা আলোচনা করা হয়, সেখানে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, মূল ভাব, এইগুলো নিয়ে অনেক সময় ছাত্রছাত্রীরা খেয়াল করে না। এইগুলোর মূল বিষয়। প্রশ্ন সেখান থেকে হবে জ্ঞানমূলক প্রশ্ন, বেশিরভাগই লেখক পরিচিতির থেকেই হয়। আমরা এই কবিতাটি প্রথম যেদিন আলোচনা করলাম গত ক্লাসে, সেদিন কিন্তু বলেছিলাম কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে, এই কবিতা কোন ছন্দে লেখা, ইত্যাদি ইত্যাদি। এইসব কথাগুলো মনে রাখলেই আজকে যে প্রশ্নগুলো করব তা উত্তর দেওয়া সহজ হবে। আমি অনেকগুলো প্রশ্ন উত্তর না দিয়ে রেখে দেব, যাতে তোমরা পারো কি না নিজেরা একটু চেষ্টা করবে। এই কবিতাটি প্রথমে একটু আলোচনা করছিলাম যে কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থের একটি কবিতা। কবিতাটি 1348 খ্রিস্টাব্দে জন্মদিন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয় এবং ওই জন্মদিন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। যাক, আসি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। এখানে প্রথমেই দেখো, আমি একটা প্রশ্ন দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আমরা নিশ্চয় যারা লেখক পরিচিতিটা পড়েছি তাদের এই প্রশ্নের উত্তর আমার বলার আগে জানা হয়ে গেছে। বাংলা এবং ইংরেজি দুই জন্ম তারিখই ভালোভাবে তোমাদের জানতে হবে, তাহলে আমি প্রশ্ন করার আগেই তোমরা উত্তর বের করতে পারবে। যাই হোক, 4টে উত্তর থাকবে। ক 1860 খ্রিস্টাব্দে, খ 1861 খ্রিস্টাব্দে, গ 1862 খ্রিস্টাব্দে, ঘ 1863 খ্রিস্টাব্দে। উত্তর হবে, সঠিক উত্তরটি কোনটি হয়তো যারা আমার সাথে ক্লাসে আছে সেই প্রথম দিন থেকে প্রতিটা ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়েছি, সেখানেও কিন্তু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে এই কথাটির উত্তর ছিল। এই জন্য কবিতায় যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম আমরা এর আগে রবীন্দ্রনাথের কবিতাও একটা পড়েছি, গল্পও পড়েছি, সেখানে দুইবারই আমি আলোচনা করেছি, এই প্রশ্নগুলোর উত্তর সেখানেই ছিল। যাই হোক, 1861 খ্রিস্টাব্দে এর উত্তর হবে 1861 খ্রিস্টাব্দে। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়? এই কথাটির উত্তরও লেখক পরিস্থিতির মধ্যে আছে। আমরা উত্তরগুলো দেখি। 15 বছর, খ 16 বছর, গ 17 বছর, ঘ 18 বছর। এখানে হবে সঠিক উত্তরটি হবে 15 বছর। তিনি 15 বছর বয়সে প্রথম তার কাব্যগ্রন্থ প্রকাশ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কি? আমরা যে কবিতাটি পড়লাম এ কবিতায় তিনি কি উপস্থাপন করতে চেয়েছেন? আমরা 4টি উত্তর দেখি। ক মানব ধর্ম, খ প্রকৃতির প্রেম, গ অনুসন্ধিৎসা, ঘ স্বপ্নময়তা। উত্তরগুলো এমন হবে মনে হবে এইটাই সঠিক। আসলে যারা গল্পটি সুন্দর করে পড়েছে বা আজকে যে কবিতাটি যারা ভালো করে পড়েছে তারা অবশ্যই ইতিমধ্যেই জেনে গেছে এই কবিতায় তিনি জানাতে চেয়েছেন মানব ধর্মের কথা। যারা প্রান্তিক মানুষ, যাদের কথা কেউ জানে না, অব্যক্ত, যাদের মর্মের বেদনা, তাদের কথা তিনি এখানে বলতে চেয়েছে। তাহলে আমরা নির্দ্বিধায় এখানে বলবো মানব প্রেম। পরবর্তী প্রশ্ন, এশীয়দের মধ্যে কততম হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? এটাও লেখক পরিচিতির মধ্যে ছিল। কততম? এশিয়াদের মধ্যে তিনি প্রথম। তাহলে উত্তরটা হবে প্রথম। আমি বাকিগুলো আর বললাম না।
পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ কোনটি? চারটি এখানে তার গ্রন্থের নাম দেওয়া আছে, উত্তর সঠিক যেটা সেটা আমাদের বেছে নিতে হবে। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ কোনটি? যোগাযোগ, খ বিসর্জন, গ পুনশ্চ, ঘ চোখের বালি। এখানে সবগুলোই রবীন্দ্রনাথের লেখা, তবে কাব্যগ্রন্থ কোনটি আমাদের একটু খেয়াল করে দেখতে হবে। প্রশ্নগুলোর দিকে আমরা ভালো করে খেয়াল করব। হুট করে তাড়াতাড়ি করে পড়ে উত্তর দিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে প্রত্যেকটাই কিন্তু রবীন্দ্রনাথের লেখা, তবে কোনোটা গল্প, কোনোটা নাটক। কাব্য কোনটি আমরা চেয়েছি, সেক্ষেত্রে বলতে হবে গ নম্বর, অর্থাৎ পুনশ্চ। এর পরের প্রশ্ন, ঐক্যতান কবিতায় প্রথম চরণ কোনটি? আমরা এটা একটু ভালো প্রশ্ন, যে ওই যারা কবিতাটি সুন্দর করে পড়েছে, মনোযোগ দিয়ে পড়েছে, তারা যে কোথায় এর শুরু অন্তত এইটুকু জানবে। ভিতরের কোনো লাইন না জানুক, প্রথম লাইন শুরু কোথার থেকে সেটা অন্তত জানবে। এই জন্য প্রশ্নটি ভালো আমার কাছে মনে হয়েছে। ঐকতান কবিতার প্রথম চরণ কোনটি? উত্তর চারটি শুনি। ক গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী, খ কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনে, গ সে কবির বাণী লাগি কান পেতে আসি, ঘ বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। আমরা যারা কবিতাটি পড়েছি তারা নির্দ্বিধায় বলতে পারবো যে এর উত্তর ঘ নম্বর, অর্থাৎ কবিতাটি শুরু হয়েছে বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। বিপুলা কবি, আমি পূর্বে বলেছি, কবি এর এই শব্দটি ব্যবহার করেছে সৌন্দর্য, ছন্দ, অলঙ্কার এর একটা ব্যবহার এখানে, যে পৃথিবী বলতে পারত, কিন্তু বিপুলা, বিশাল পৃথিবী না বলে তিনি বিপুলা বলেছেন। বিপুল বলতে পারতেন, কিন্তু বলেছেন বিপুলা, অর্থাৎ লিঙ্গের দিক থেকে নারী বাচক শব্দ এটা। তারপরের প্রশ্ন, ঐকতান কবিতায় কৃত্রিম পণ্য বলতে কবি কি বুঝিয়েছেন? চারটি উত্তর আমরা শুনি। ক অভিজ্ঞতালব্ধ শিল্প, খ নকল পণ্য, গ অন্তরের যোগ নেই এমন, ঘ পশুরা। এর উত্তর হবে ঘ নম্বর, গ নম্বর, অন্তরের যোগ নেই এমন কবিতায় তিনি কৃত্রিম পণ্য বলে ব্যক্ত করেছেন। পরবর্তী প্রশ্ন, বিশাল বিশ্বের আয়োজনে কবির মন কোথায় পড়ে থাকে? আমরা কবিতার মধ্যে পড়েছি, এখন সঠিক উত্তরটা পারি কিনা একবার দেখি। বিশাল বিশ্বের আয়োজনে কবির মন কোথায় পড়ে থাকে? ক নম্বর সবার অন্তরে, খ নম্বর সুন্দরের লীলায়, গ নম্বর গানের সভায়, ঘ নম্বর ক্ষুদ্র এক কোণে। এর সঠিক উত্তর হবে ক্ষুদ্র এক কোণে, অর্থাৎ ঘ নম্বর। কবি অক্ষয় উৎসাহে কি পড়েন? অক্ষয় উৎসাহে কবি কি পড়েন? প্রশ্ন। উত্তর চারটি হচ্ছে কাব্য, খ উপন্যাস, গ ভ্রমণ বৃত্তান্ত, ঘ প্রবন্ধ। আমরা কবিতার মধ্যে পড়েছি, উত্তরটি সেখানেই আছে যারা কবিতাটি ভালো করে পড়েছে। অক্ষয় উৎসাহে ভ্রমণ বৃত্তান্ত তিনি পড়েন, তাহলে উত্তর হবে গ নম্বর। এর পরের প্রশ্ন, ভিক্ষালব্ধ ধনের মাধ্যমে কবি কি পূরণ করেন? ভিক্ষালব্ধ ধনটা কি? বিভিন্ন সাহিত্য থেকে, বিদেশি বা বিভিন্ন সাহিত্য থেকে কবি যে
জ্ঞান অর্জন করেছেন সেটাকে কবি ভিক্ষালব্ধ ধন বলেছেন। তো এখানে প্রশ্ন হচ্ছে সেটা না, এখানে প্রশ্ন হচ্ছে ভিক্ষালব্ধ ধনের মাধ্যমে কবি কী পূরণ করেন। চারটি উত্তর হচ্ছে ক জ্ঞানের দীনতা, খ খাদ্যের যোগান, গ বিচিত্র কর্মভার, ঘ স্বর সাধনা। এখানে হচ্ছে জ্ঞানের দীনতা, উত্তর হচ্ছে ক নম্বর জ্ঞানের দীনতা। যাই হোক, এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করলে তোমাদের আরও এই গল্প এই কবিতাটি পড়লে আরও তোমরা ধারণা পাবে। আজ এ পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সুন্দর থাকো, এই কামনায় আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম। খোদা হাফেজ।